নমস্কার বন্ধুরা, 2022 স্টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে আবারও একটা নতুন ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওটার মধ্য দিয়ে 2022-এর যে প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলা সংক্রান্ত যাবতীয় বিষয় আলোচনা করে দেবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। এই ভিডিওটার মধ্য দিয়ে এই প্রশ্নভুল মামলাটি কতগুলো প্রশ্নকে কেন্দ্র করে করা হয়েছে, তার মধ্য থেকে কতগুলি প্রশ্ন জেনুইন ভুল বলে বিবেচিত হতে পারে বা কত নম্বর বাড়তে চলেছে, সমস্ত কিছু আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে কবে নাগাদ এই মামলাটির পরবর্তী শুনানি হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এই মামলা থেকে যে নাম্বারটি বাড়বে সেই নাম্বারটি কেবলমাত্র পিটিশনাররা পাবে নাকি সবাই পাবে, এই বিষয়গুলিও কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? টেট রিলেটেড যাবতীয় তথ্য এবং যাবতীয় প্রস্তুতি পর্ব কিন্তু এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিটিশন বাড়তে চলেছে 2022 স্টেট পাসদের। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই এটা জানো, যদি প্রশ্নগুলো ভুল বলে বিবেচিত হয় তাহলে কিন্তু কম্পিটিশন বাড়বে, কেননা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আবার যুক্ত হবে, অর্থাৎ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পাস করতে চলেছে। এরকমও ক্যান্ডিডেট রয়েছে যারা 2-4 নাম্বারের জন্য কিন্তু ফেল করেছে। তো যদি প্রশ্নগুলো ভুল বলে বিবেচিত হয় তাহলে কিন্তু এই নাম্বারটা বাড়বে, আর এই নাম্বারটা বাড়লে কিন্তু তারা মোটামুটি সেফ জোনে চলে আসবে, তারা কিন্তু আবার কম্পিটিটর হয়ে উঠবে তোমাদের সবার। বুঝতে পারলে? তো কম্পিটিশান বাড়বে কি না সেটা তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, মিনিমাম 6-7 নাম্বার কিন্তু বাড়বে, এরকমটাই বলে রাখি। তো পরবর্তীতে আলোচনা করছি এক এক করে, তো পুরোটা দেখতে থাকো। তো দেখো এখানে কি রয়েছে যে 2022 প্রশ্নভুল মামলার কি আপডেট রয়েছে। তো বন্ধুরা, 2012-র মতো, 2014-র মতো, 2017-র মতো 2022-এও যে টেট পরীক্ষাটা হয়েছে সেখানেও কিন্তু প্রশ্ন ভুল রয়েছে, যেটার দরুন বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে, ঠিক আছে? এই মামলাটি বর্তমানে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গড়িয়েছে এবং ডিভিশন বেঞ্চের বিচারপতিরা অর্ডার দিয়েছিল আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কিছু উপদেষ্টা কমিটি গঠন করে তাদের যে বিশেষজ্ঞরা রয়েছে সেই বিশেষজ্ঞদেরকে নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো যাচাই করার জন্য কিন্তু একটা মোটামুটি অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে যদি প্রশ্নগুলো ভুল বলে বিবেচিত হয় তাহলে কিন্তু নাম্বারটা দেওয়া হবে, আর যদি ভুল বলে বিবেচিত না হয় তাহলে কিন্তু নাম্বারটা দেওয়া হবে না। তবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 23টা প্রশ্ন কিন্তু ভুল বলে বিবেচনা করে কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে। তো তার মধ্য থেকে 5-6 নাম্বার কিন্তু বাড়বেই, অর্থাৎ 5-6টা প্রশ্ন কিন্তু জেনুইন ভুল রয়েছে। বুঝতে পারলে? জেনুইন ভুল রয়েছে। যেমন হচ্ছে একটা ক্ষেত্রফলের একটা দেখবে প্রশ্ন ছিল, সেই ক্ষেত্রফল একটা হচ্ছে আমপুনের, তারপরে ইংরেজি থেকে 2টো প্রশ্ন ছিল, সেটা ভুল রয়েছে। তারপরে পরিবেশ থেকে ভুল রয়েছে, চাইল্ড স্টাডি থেকেও মোটামুটি 2টো প্রশ্ন ভুল রয়েছে। এগুলো একদম জেনুইন ভুল। তো 23টা প্রশ্ন যে ভুল রয়েছে, সেই 23টা প্রশ্ন কোন প্রশ্নগুলোকে নিয়ে মামলাটি দায়ের করা হয়েছে সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে আপডেট মোটামুটি। তো কবে নাগাদ শুনানি হতে চলেছে এই মামলাটির শুনানি কিন্তু আমাদের যে গ্রীষ্মের ছুটিটা রয়েছে সেই গ্রীষ্মের ছুটির কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট বন্ধ রয়েছে 10ই জুন পর্যন্ত। তো 10ই জুনের পরবর্তীতে কিন্তু এই মামলাটির শুনানি হবে। 17ই জুন নাগাদ কিন্তু এই মামলাটির শুনানি হওয়ার একটা চান্স রয়েছে, ঠিক আছে? তো দেখা যাক কবে নাগাদ এর আপডেট আসে, অর্থাৎ আমাদের কোর্টের যে ডিটেলস, সেই ডিটেলসটা পেলে অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেবো। তো মোটামুটি 10ই জুনের পরেই কিন্তু এই মামলাটির শুনানি হওয়ার একটা বড়সড় চান্স রয়েছে। 10ই জুন থেকে 20 জুনের মধ্যেই কিন্তু শুনানিটা হবে, এটুকু তোমরা ধরে রাখতে পারো। কি হতে পারে? তো বন্ধুরা, কি হতে পারে তোমরা আশা করি এটা জানো যে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু আবার এই কেসটা আবার সুপ্রিম কোর্টে গড়াতে পারে, এরকমটাই একটা অনুমান, ঠিক আছে? কেননা 2014 সালে যে 1594 মামলা, সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে এখনও পেন্ডিং অবস্থায়, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো এই মামলাটি কতদূর কী গড়াবে সেটা তোমরা নিজেরাই বলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? কি হতে পারে। তো দেখো পরবর্তী যে বিষয়টা রয়েছে, কতগুলো প্রশ্ন ভুল রয়েছে, অর্থাৎ কতগুলো প্রশ্ন ভুল রয়েছে বলে বিবেচনা করে মামলাটি করা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু 23টা প্রশ্ন ভুল রয়েছে বলে কিন্তু এরকমটা বিবেচনা করে মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। তো কত নম্বর বাড়তে পারে বা কতগুলো প্রশ্ন জেনুইন ভুল রয়েছে বলে মনে হয়, ঠিক আছে? তো কালকে যখন আমি ভিডিওটা নিয়ে আসবো, প্রশ্নগুলো মানে এই যে 23টা প্রশ্ন ভুল রয়েছে তার মধ্যে আমি মার্ক করে দেবো যে এই প্রশ্নগুলো জেনুইন ভুল রয়েছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখনও বলে রাখি 6 থেকে 8টা প্রশ্ন কিন্তু প্রায় জেনুইন ভুল রয়েছে, ঠিক আছে? একটু আগে যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু একদম জেনুইনভাবে ভুল রয়েছে, তোমরা আশা করি বুঝতে পারলে। তো যখন আমি ভিডিওটা নিয়ে আসবো ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। তো জেনুইন প্রশ্ন ভুলগুলো কিন্তু অবশ্যই নাম্বার বাড়বে, আর সেক্ষেত্রে কিন্তু আরও বহু ক্যান্ডিডেট
আবার নতুন করে কিন্তু টেট পাস করতে চলেছে। তো যদি 6 থেকে 8টা প্রশ্ন যদি ভুল বলে বিবেচনা হয় বা যদি প্রশ্ন ভুলের নাম্বার যদি দেয়, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 8 থেকে 10,000 কিন্তু আরও নতুন ক্যান্ডিডেট যুক্ত হতে পারে। এইটুকু তোমরা কিন্তু মাথায় রাখবে। কম্পিটিশানটা কতটা বাড়বে তোমরা আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে অর্থাৎ আমাদের যে উপদেষ্টা কমিটি বা বিশেষজ্ঞ কমিটি যে গঠন করা হয়েছে, সেই বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে গতকাল একটা এফিডেভিট জমা করা হয়েছে বা নথি জমা করা হয়েছে। সো সেখানে কি রয়েছে সেটাও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি ওই বিষয়ে, তো পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এখন যে বিষয়টা রয়েছে দেখো, যে সবাই কি নাম্বার পাবে নাকি পিটিশনাররা কেবলমাত্র নাম্বারটা পাবে। তো বন্ধুরা দেখো, 2014 সালে যে এই প্রশ্নমূল মামলাটি করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 1594 জনকে যারা পিটিশনার ছিল তাদেরকেই কিন্তু কেবলমাত্র নাম্বারটা দেওয়া হয়েছে, 6 নাম্বারটা। এখন বর্তমানে সবাই যখন এই মামলাটি করলো, অর্থাৎ সর্বজনীনভাবে যখন এই মামলাটি দায়ের করা হলো, এখনও পর্যন্ত কিন্তু সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এই যে মামলাটি, এক্ষেত্রে প্রায় 1000 জন মতো কিন্তু পিটিশনার হয়ে গেছে। বিভিন্ন আইএ কিন্তু ফাইল করা হয়েছে, সেই মিলিয়ে প্রায় 1000 থেকে 1500 জন কিন্তু প্রায় পিটিশনার হয়ে গেছে। তো এবারে এই মামলা থেকে পিটিশনাররা কেবলমাত্র নাম্বার পাবে, এইটুকুই আমি যতদূর জানি সেটা তোমাদেরকে বললাম। তো এটা কিন্তু সর্বজনীনভাবে মামলাটি করা হয়নি, ঠিক আছে। কেবলমাত্র পিটিশনাররাই কিন্তু নাম্বারটা পেতে পারি, এটুকু আমার যেটা ধারণা বা যেটুকু আপডেট বর্তমানে আমাদের কাছে রয়েছে সেটাই বললাম তোমাদের কাছে, ঠিক আছে। তো সবাই নাম্বারটা না পাওয়ার কিন্তু চান্স রয়েছে। যখন পিটিশনাররা নাম্বার পাবে তখন কিন্তু আবার এই মামলাটি করা হবে, তখন কিন্তু সর্বজনীনভাবে এটাকে মামলা করা হবে, তখন কিন্তু সবাই নাম্বারটা পাবে। এরকমটাই হতে পারে যতদূর আমার ধারণা। 2014 যে কেসটা সেটাকে ভিত্তি করেই কিন্তু বললাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এবার দেখো হাইকোর্টে কি নথি জমা করেছে পর্ষদ। তো এটা বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার নই আমরা। এখনও পর্যন্ত যাবতীয় ডিটেলস কিন্তু পাইনি যে প্রশ্নগুলো ভুল রয়েছে নাকি প্রশ্নগুলো সঠিক রয়েছে, এটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো। তো সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো, তোমাদের প্রস্তুতি স্বরূপ একটা পিডিএফ সেট আমি রেডি করেছি, তোমরা সেটা প্রত্যেকেই কম বেশি জানো। তো বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে যে পিডিএফ সেটটার যে ডিটেলস, অর্থাৎ এই পিডিএফ সেটটার মধ্যে প্রায় তোমরা 3000 মতো কোশ্চেন পাবে। আর এই পিডিএফ সেটটার মধ্যে সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন কিন্তু এই পিডিএফ সেটটার মধ্যে রয়েছে। 2022-এ টেট ইন্টারভিউ যারা দিয়েছিল, যারা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে, তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিল, প্রায় 3 থেকে 400 ক্যান্ডিডেটদের কাছ থেকে কিন্তু এই প্রশ্নগুলি কালেক্ট করে উত্তর সমেত কিন্তু এই পিডিএফ সেটটা রেডি করা হয়েছে, ঠিক আছে। তো এই পিডিএফ সেটটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পিডিএফ সেটটা যারা নিয়েছিল 2020-22 সেশনের যে ক্যান্ডিডেটরা, অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছে, তারা কিন্তু হুবহু কমন পেয়েছে, ঠিক আছে। হুবহু কমন পেয়েছে। তোমরা যদি এর প্রুফ চাও তাহলে কিন্তু আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো সেগুলো তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং ওরা নিজেরাই কিন্তু বলেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তাহলে দেখে নিও। আর এই পিডিএফ সেটটা যদি তোমরা পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। তো এই পিডিএফ সেটটা পড়লে কিন্তু তোমরা আশা করি আগামী দিনে ইন্টারভিউর জন্য যে ভয়টা রয়েছে সেটা কিন্তু একেবারেই কেটে যাবে। আর এই পিডিএফ সেটটা পারচেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ডেমো ক্লাস এবং তোমাদের মক ইন্টারভিউ এবং পরবর্তীতে কোনো নিত্য নতুন প্রশ্ন সেগুলো কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আশা করি তোমরা আগামী দিনে ভালো ইন্টারভিউ দিতে পারবে, এইটুকু আশা করি, ঠিক আছে। আর এই পিডিএফ সেটটার মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আর যাবতীয় যে ডিটেলস আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।